সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন অনেকগুলো পরিচয় তার। সাবেক ক্রিকেটার, সাংবাদিক ছিলেন, কিন্তু বর্তমানে ফুল টাইম ধারাভাষ্যকার। আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ধারাভাষ্য দিচ্ছেন তিনি নিয়মিতই। মাঝহারউদ্দিন অমি, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। অমির সাথে কথা বলবো, ক্রিকেট নিয়ে কথা হবে বুঝতেই পারছেন। তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। শুনেই বুঝতে পারছেন যে আজকে ভারত পাকিস্তান লড়াই ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ, কিংবা সবচেয়ে চির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ, সবচেয়ে আগ্রহের ম্যাচ যেটাকে বলে, সেই ম্যাচটি কিন্তু আজ দুপুর 3টায় দুবাইয়ে হবে। এবং এই ম্যাচকে ঘিরেই আমরা কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, আমাদের সঙ্গে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা মাঝহারউদ্দিন অমির কাছে জানতে চাই যে এই ম্যাচটা বাংলাদেশে বসে আমরা খুব আলোচনা করি, যেটা সবচেয়ে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। আসলেই কি ইন্ডিয়া কিংবা পাকিস্তানে এই একই ধরনের ফিলটা কি আসলে কাজ করে? আপনার কি মনে হয়? রিসেন্টলি যদি বলি যে না, কিছুটা একপেশে হয়ে গিয়েছে এখন। ইন্ডিয়া ডমিনেট করছে। লাস্ট 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর পাকিস্তান কিন্তু আর ইন্ডিয়াকে হারাতে পারেনি ওয়ানডেতে। সো ওদিক থেকে ইন্ডিয়া ডমিনেট করছে। এবং টিম ওয়াইজও যদি আমি বলি, কনসিস্টেন্টির জায়গা থেকে ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে। পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশে হচ্ছে, সো ওই জায়গাটাতে তারা অ্যাডভান্টেজ পাবে কিনা, বা হোম ক্রাউডের সাপোর্টটা পাবে কিনা। বাট এদিক থেকেও কিন্তু অ্যাডভান্টেজ ইন্ডিয়ার। দুবাইতে সব ম্যাচ তারা খেলবে। অনেকেই ভাববে যে মানে কিছুটা আনফেয়ার কিনা, যে অ্যাজ আ হোস্ট তারা নিজের দেশে না খেলে আরেক জায়গায় গিয়ে খেলছে। সো ওদিক থেকে তো কিছুটা পিছিয়ে থাকবে পাকিস্তান, যেহেতু ফার্স্ট ম্যাচ হেরেছে। আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা তারা অনেক প্রেসারে থাকবে, কারণ ডু অর ডাই। এই ম্যাচ হারলে কিন্তু তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে। সেই ক্ষেত্রে কোয়ালিটি যদি বলি, ক্রিকেট ধারাবাহিকতা যদি বলি, সবকিছুতে ইন্ডিয়া গিয়ে পাকিস্তানের কোনো শক্তির জায়গা আছে কিনা আপনার কিছু মনে হয়? পাকিস্তান হলো আনপ্রেডিক্টেবল। রাজীব ভাই, আপনি দেখবেন যে পাকিস্তান এমন একটা দল, দে ক্যান ডু এনিথিং। আপনি যতই হিসাব করেন, সমীকরণ করেন, স্ট্যাটস নিয়ে সামনে আনেন, পাকিস্তান এমন একটা দল যেটা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। এর জন্যই এর নাম পাকিস্তান। এবং আমি আজকেও অবাক হব না যদি পাকিস্তান এখান থেকেও বাউন্স ব্যাক করে। স্টিল অনেক দিক দেখে তারা পিছিয়ে। তাদের বোলিং ইউনিট নিয়ে কথা হচ্ছে, তাদের ফাকার জামানের মতো প্লেয়ার রুলড আউট হয়ে গিয়েছে। ইন্ডিয়ার যে কম্বিনেশন, ওখানে হিসাব করলে দুবাইতে তারা অনেক বেশি অ্যাডভান্টেজও পাবে। বাট স্টিল আপনি পাকিস্তানকে কখনো রুল আউট করতে পারবেন। এটা সবচেয়ে পাকিস্তানের সবচেয়ে মজার ব্যাপার। এবং ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হলে এটা আরো বেশি আনপ্রেডিক্টেবল হয়ে থাকে পাকিস্তানের ক্ষেত্রে, আমার কাছে মনে হয়। যদিও স্ট্যাটস খুবই, আপনি বলছিলেন যে 2017 সালের পর সেই ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সেই ফাইনালটায় আমি ছিলাম এবং দেখেছি পাকিস্তানের এক পেশে পারফরমেন্স। কিন্তু এরপর থেকে আসলে আর কখনোই কিন্তু পাকিস্তান ওয়ানডেতে অন্তত ভালো খেলতে পারেনি। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই মনে আছে, যে একদম ক্লোজ গিয়েও সেখানেও হেরেছে পাকিস্তান। আমি বলছি যে কেন পাকিস্তান আসলে পারছে না? পাকিস্তানের এই প্রজন্মটা কি আসলে সেই ধরনের কোয়ালিটিফুল ক্রিকেটার নেই, নাকি আসলে তাদের কম্বিনেশনটা বেস করা যাচ্ছে না, নাকি অস্থিরতা কোনো না কোনোভাবে লেগেই থাকছে তাদের? একটা হচ্ছে যে নার্ভটা কন্ট্রোল করার ব্যাপারটা থাকে। ইন্ডিয়া আমি যা দেখলাম, তারা আইপিএল খেলে বা তাদের যে ডোমেস্টিক স্ট্রাকচারটা যেভাবে ডেভেলপ করেছে, তাদের কিন্তু এখন আর একজন দুইজনের উপর কিন্তু নির্ভরশীল না। আমরা আগে দেখতাম যে সচিন, সেহওয়াগ, তাদেরকে নিয়ে অনেক কথা হতো। হ্যাঁ, রিসেন্টলি বিরাট কোহলি, রোহিত শর্মাদেরকে নিয়ে কথা হয়, বাট দ্য লাইকস অফ গিল, হার্দিক পান্ডিয়া, তাদের নতুন নতুন স্টার কিন্তু ইমার্জ করছে। পাকিস্তানে দেখবেন যে বাবর আজমকে নিয়ে অনেক হাইপ হয়, কিন্তু আলটিমেটলি বাবর আজম কিন্তু ওই লেভেলে এখনো পৌঁছাতে পারেনি। সো এই যে আপনার যে বারটা রেস করার ক্ষেত্রে ইন্ডিয়া অনেক দূর চলে গিয়েছে, পাকিস্তান ধীরে ধীরে কিছুটা পিছিয়ে গিয়েছে। কিন্তু এই জায়গাটাতে এই কনসিস্টেন্সির অভাবটার কারণেই কিন্তু আমি কিছুটা পাকিস্তানের সাথে বাংলাদেশকে মিলাই মাঝে মধ্যে। আমার মনে হয় যে আপনি যখন বেশি এক্সপেক্ট করবেন, যে বাংলাদেশ থেকেও যদি আমি বেশি এক্সপেক্ট করি, তখনই গিয়ে এত বেশি হতাশ হয়ে যায়। ইটস বিকজ অফ ল্যাক অফ কনসিস্টেন্সি। আমরা যে পাকিস্তানের এই জায়গাটাতেই পিছিয়ে, ইন্ডিয়া এখানেই কাজটা করেছে। লাস্ট 7-8 ইয়ার্সে তারা তাদের সারফেস নিয়ে কাজ করেছে, তারা তাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করেছে। ওই জায়গায় পাকিস্তান অনেকটাই লাক নির্ভরও অনেক ক্ষেত্রে। তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার পরের ম্যাচে গিয়ে এত বাজে ডিপ করে তাদের। এই যে গ্রাফটা, তাদের ওঠানামার গ্রাফটা, এইখানে কিন্তু পাকিস্তান ক্রিকেটটা অনেকটা পিছিয়ে আছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি বলছিলেন যে আইপিএল একটা ভূমিকা রেখেছে, এবং প্রতি বছরই আমরা নতুন নতুন স্টারকে এমার্জ করতে দেখি আইপিএলে, এবং তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেও আসলে পারফর্ম করে, এবং যে কারণে এক দুইজন পাকিস্তান ইন্ডিয়া টিম থেকে ছিটকে গেলেও আসলে খুব একটা কিন্তু প্রভাব পড়ে। আপনি বুমরার কথাই ধরেন না, বুমরা নাই, বুমরার মতো প্লেয়ার ছাড়া আমাদের দলের যদি একজন একদম টপ প্লেয়ার যদি না থাকে, সাপোজ সাকিব আল হাসান না থাকলে, আমরা অলওয়েজ তার কথা মনে করি যে সাকিব কেন নাই, সাকিব থাকলে এখনো করি, রাইট। বাট ইন্ডিয়ার এমন সিচুয়েশন, তারা বুমরা নাই তো কি হয়েছে, শামি স্টেপ আপ করছে।
আমরা আকসার প্যাটেলের মতো প্লেয়ার এখন কোন লেভেলে চলে গিয়েছে, বারুণ চক্রবর্তীর মতো প্লেয়ার সাইড লাইনে বসে আছে। হার্দিক পান্ডিয়ার কথা খুব কম বলা হয়। ইন্ডিয়া টিমের ব্যালেন্সের অন্যতম মূল কারণ হার্দিক পান্ডিয়া। আজকে যদি আপনি কম্পেয়ার করেন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার, তাদের 3জন ফাস্ট বোলার রয়েছে, একজন স্পেশাল স্পিনার রয়েছে, কিন্তু এখানে একটা তারা পিছিয়ে স্পেশাল স্পিনারে, বাট ওইদিকে কিন্তু সুইমিং অলরাউন্ডার নাই। ইন্ডিয়াতে 5জন স্পিনার স্কোয়াডে, রাইট, এবং তাদের ওই ব্যালেন্সটা হার্দিক পান্ডিয়া দিচ্ছে, কিন্তু তিনি শেষের দিকে এসে ব্যাটিংও করছেন এবং বোলিংয়ে সুইমিং অলরাউন্ডার দিচ্ছেন। তাদের স্পিন অপশন অনেক ভারী, তাদের কুলদীপ যাদবের মতো চায়নাম্যান রয়েছে, আকসার প্যাটেলের মতো লেফট আর্ম স্পিনার রয়েছে। সো একটা দলে যা যা থাকা দরকার সব রয়েছে ইন্ডিয়া টিমে, এবং একজন দুইজন নির্ভর না। এটার জন্য তারা অনেক বেশি স্ট্রং। আমার মনে হয় যে পাকিস্তানের একটু ডিফিকাল্ট হবে আজকে, তাদের স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে হবে যদি তারা ইন্ডিয়াকে হারাতে চায়। মানে স্ট্র্যাটেজি চেঞ্জ মানে কি, তারা মানে ব্যাটিং এর ক্ষেত্রে বলছেন নাকি বোলিং এ? বোথ। ইনফ্যাক্ট তাদের ব্যাটিংটা কিন্তু ফাকার জামানকে ধরে রিভলভ করে। এখন ফাকার জামান না থাকাতে শুরুতে আর্লি চার্জটা কে করবে? বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে, রিজওয়ানের আমরা স্ট্রাইক রেট জানি যে তিনি লম্বা খেলতে চান। লাস্ট ম্যাচেই তো বাবর আজমের কথা, যে 4th স্লোয়েস্ট ব্যাটিং করেছেন। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটাতে এখন যে মডার্ন ডে ক্রিকেট চলতেছে রাজীব ভাই, আমরা দেখতেছি 350 চেজ হয়ে যাচ্ছে। একদমই তাই। সো আর প্রথম 4টা ম্যাচের মধ্যে বাংলাদেশের ম্যাচ বাদে প্রত্যেকটা টিম যারা প্রথমে ব্যাট করেছে 300+ করেছে। এখন ওই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলতে হলে তাদের এই হালটা কে ধরবে? ইন্ডিয়ার মতো বোলিং অ্যাটাকের এগেনস্টে আপনাকে চার্জ করতে হলে তো একজনকে দাঁড়াতে হবে, এটা কে করবে? আজকে কেন জানি মনে হচ্ছে যে উসমান খানকে খেলানো যেতে পারে। সাউথ শাকিল যেহেতু মেকশিফট একজন ওপেনার ছিলেন গত ম্যাচে, উসমান খান বিপিএল এ খারাপ করেননি, তার ওই স্টার্টটা রয়েছে। ইমামুল হকের কথা বলা হচ্ছে, বাট ইমামুল হকের সাথে যদি আপনি বাবর আজমকে দেন, দুজনে কিন্তু একটু স্লোইশ ব্যাটার। তো ওই জায়গাতে পাওয়ার প্লেটা কে ইউজ করবে? আর এই টুর্নামেন্টে আরেকটা প্যাটার্ন দেখলাম যে পাওয়ার প্লে কিন্তু আহামরি মারতেছে না কেউ। 40, 45, 50 হচ্ছে, একটা উইকেট পড়লেও চলবে। পরের 15 ওভারে গিয়ে তারা একটা বিল্ড আপ করছে, শেষ 15 ওভারে গিয়ে চার্জ করছে। এই প্যাটার্নটা কিন্তু আমাদেরও বাংলাদেশকেও খেয়াল করতে হবে। এটা কি আপনি দুই দেশের কথাই বলছেন, যে পাকিস্তান এবং আরব আমিরাত দুই ধরনের উইকেট কিন্তু একটু ডিফারেন্ট দুই জায়গায়? ইন্ডিয়ার জন্য অ্যাডভান্টেজটা এটাই বললাম, তারা সব ম্যাচ দুবাইতে খেলবে, তারা যদি ফাইনালও যায় ফাইনালও দুবাইতেই খেলবে। সো এই জায়গাতে তারা পিচের সাথে অ্যাডজাস্ট করতে অনেকটা ইজি হবে। আরেকটা মজার স্ট্যাটস হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু দুবাইয়ের মাঠে কখনো হারেনি ওয়ানডেতে। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আর লাস্ট 5 ম্যাচের 4টাই পাকিস্তান দুবাইতে হেরেছে, একটাও জিততে পারেনি পাকিস্তান। তো এই জায়গা থেকে তাদের অ্যাডজাস্ট করতে একটু ডিফিকাল্ট হবে। পাকিস্তানের সারফেস থেকে গিয়ে আবার দুবাইতে যাবে, আবার দুবাই থেকে পাকিস্তানে আসবে। সো এই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্টটা তাদের একটু পাকিস্তানের জন্য একটু ডিফিকাল্ট। একে কম্বিনেশন নিয়ে চিন্তায়, তার মধ্যে এই জার্নি এবং অন্য প্রেশারটা তো আছেই। আমরা একটু পাকিস্তানে ঘুরে আসতে চাই আজকে, যদিও ম্যাচটা দুবাইতে, আমাদের এক সহকর্মী আছেন দুবাইয়ে, এক সহকর্মী আছেন পাকিস্তানে। আমরা একটু পাকিস্তানে যেতে চাই, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে সেখানকার কি অবস্থা। আমাদের সহকর্মী জহির সাগর আছেন সেখানে, আমরা একটু তার কাছ থেকে জানতে চাই। সাগর, আমাকে শুনতে পাচ্ছেন? সাগর, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এবং আমরা জানতে চাই যে পাকিস্তানে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে আসলে উন্মাদনাটা কেমন? আমরা ঢাকায় বসে কিংবা বাংলাদেশে বসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে প্রতি বছরই আলোচনা করি, কিন্তু পাকিস্তানে আসলে সেই সিচুয়েশনটা কেমন? রেজওয়ানুজ্জামান যেটা বলে আসলে নিজ করেই পরবাস। কারণ হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে চ্যাম্পিয়নশিপে আয়োজন করছে পাকিস্তান, কিন্তু তাদের বহুল প্রতীক্ষিত যে হাই ভোল্টেজ ম্যাচ ভারতের বিপক্ষে, সেটা কিন্তু তাদের খেলতে হচ্ছে সুদূর দুবাই গিয়ে এসে, যে জন্য আসলে তাদের যেই একটা উত্তেজনা উন্মাদনা থাকার কথা স্বাগতিক দেশ হিসেবে, সেটা কিছুটা ভাটা পড়েছে। কারণ নিজের দেশের খেলা আয়োজক দেশ হয়ে তাদেরকে দুবাই খেলতেছে, সেই জন্য মানুষের মধ্যে আগ্রহ অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা কিছুটা হলেও ভাটা পড়েছে। কারণ আমরা জানি যে পাকিস্তান দল আছে খেলবে না। তবে এখানকার লোক যেটা বলছেন, তারা বলছেন যে আজকের ম্যাচটা পাকিস্তানের জন্য দুর্বল। স্বাভাবিকভাবেই তারা চাচ্ছে যে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সাথে তারা জিতবে, সেই প্রত্যাশা তারা করছেন। পাশাপাশি তারা এটাও প্রত্যাশা করছেন বাংলাদেশ পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিবে, কারণ এর সাথেও পাকিস্তানের কিন্তু একটা টুর্নামেন্টে টিকে থাকার অনেক সমীকরণের একটা অংশ কিন্তু এটাও বটে। সেই জন্য তারা যেমন নিজেদের জয়টা চাচ্ছেন, ঠিক তেমনি বাংলাদেশের জয় চাচ্ছেন। আর উন্মাদনার কথা যেটা বলছিলাম, আমরা আসলে বাংলাদেশে যেমনটা আমরা দেখি জায়ান্ট স্ক্রিনে নিজ দেশে খেলা দেখার যে একটা প্রবণতা, যে একটা চেষ্টা থাকে, সেটা এখানেও আছে। তবে এখন পর্যন্ত আমি ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির মাঝামাঝি কোনো একটা জায়গায় আছি, সেখানে তেমন করে দেখতে পাইনি। কিন্তু সর্বসাধারণের সাথে কথা বলে যেটা বোঝা গেছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ইন্ডিয়ার বিপক্ষে তারা ম্যাচটা দেখার জন্য, সেটা হোক এই বিষয়। এক কথা একটু বাংলাদেশ সম্পর্কেও জানতে চাই, যে কালকে বাংলাদেশের ম্যাচ এই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, আপনি আছেন ইসলামাবাদে, একদমই খুব কাছে বাংলাদেশ দল ইসলামাবাদেই আছে। এই ম্যাচ
ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ, বাংলাদেশের জন্য আসলে কি অপেক্ষা করছে বলে মনে করেন? একদমই সংক্ষেপে জানতে চাই। যেমন বাংলাদেশের ডুয়োটাই নির্ভর করবে এটা আজকে ভারত পাকিস্তান ম্যাচের উপর। আপনি জানেন যদি ভারত জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের পাকিস্তানকে নিউজিল্যান্ডকে হারাতেই হবে, আর যদি ভারত হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এক ম্যাচ জিতেও অনেক যদি কিন্তু উপর ডিপেন্ড করবে, কিন্তু সম্ভাবনা সব দলেরই থাকবে। সেই জায়গা থেকে বাংলাদেশের সম্ভাবনা কাগজে কলমে হয়তো কিছুটা একটু কম মনে হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 45টা ওয়ানডে খেলেছে সেখানে বাংলাদেশ 11টা ম্যাচ জিতেছে, যদিও শেষ 13 ওয়ানডেতে মাত্র একটা ওয়ানডে জিতেছে বাংলাদেশ। সেটা অবশ্য সবশেষ ওয়ানডে যখন 2023 সালে সবশেষ দেখা হয়েছিল ম্যাকলিন পার্কে, সেখানে কিন্তু স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়েছিল। সেই জায়গায় বলতে হবে একেবারে সম্ভাবনা নেই সেটাও বলা যাবে না, তবে কাগজে কলমে বর্তমান পরিস্থিতিতে নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে আছে। ধন্যবাদ আপনাকে সাগর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পাকিস্তানের ইসলামাবাদ থেকে যোগ দিয়েছিলেন জহির সাগর। পাকিস্তান যদি হেরে যায় মানে তাহলে কি আসলে তাদের তো বিদায়, টুর্নামেন্টের আকর্ষণটাও কি অনেক কমে যাবে, বিশেষ করে পাকিস্তানে যে অংশটুকু হচ্ছে সেই অংশটুকুর? ডেফিনেটলি, মানে এই জায়গাটাই বললাম যে পাকিস্তানের মতো দল টুর্নামেন্টে থাকাও জরুরি। কালকে ইন্ডিয়ান একজন সাবেক বলছিলেন, অতুল প্রসাদ, আমি দেখছিলাম যে তিনি বলছিলেন যে পাকিস্তানের জন্যই দোয়া করবেন যাতে টুর্নামেন্টটা আকর্ষণ। ডেফিনেটলি, মানে আপনি দেখেন না, মানে এই দেশটা কত রকমের ডিফিকাল্টি ফেস করে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে। আইসিসি একটা ইভেন্ট অনেক বছর পর হচ্ছে, 29 বছর পর। এর মধ্যেও কিন্তু তাদের ভিতরে একটা তাতিয়ে দেওয়ার ব্যাপার ছিল, ইন্ডিয়া আসেনি। সো আজকের ম্যাচে কিন্তু তারা শুধু খেলার জন্য খেলবে না, প্রাইডের জন্য খেলবে, অনারের জন্য খেলবে। এবং তাদের মধ্যে রাইভেলরিটা যেটা আছে শুধু মাঠের রাইভেলরি না, কিন্তু মাঠের বাইরে অনেক কিছু চলে, যার কারণে কিন্তু তাদের মধ্যে ওই উত্তেজনাটা আমার কেন জানি মনে হয় যে পাকিস্তানের বেশি চার্জড আপ হওয়ার কথা, কারণ তাদের মাটিতে খেলতে যায়নি ইন্ডিয়া। ওখান থেকে তারা ওই জায়গা থেকে তারা পিছনে হেঁটে আবার দুবাই যাচ্ছে, অ্যাকসেপ্ট করতে হচ্ছে যে ঠিক আছে তারপরেও টুর্নামেন্টটা যাতে তাদের দেশে হয়। এই অবস্থা যদি পাকিস্তানি টুর্নামেন্টের থেকে ছিটকে যায়, এর থেকে দুঃখজনক কিছু হবে না। আর পাকিস্তানের মতো দল একটা টুর্নামেন্টে কিন্তু মজা দেয়, আপনি খেয়াল করে দেখবেন। যেমন আর্জেন্টিনা ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপে না থাকে, যে একটা চার্মটা চলে যায়, পাকিস্তান ইন্ডিয়া না থাকলে কিন্তু ওই মজাটা থাকে না। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে, মাজহারউদ্দিন অমি আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি পাক ভারত ম্যাচ নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুবাইতে দুপুর 3টায় শুরু হবে। সেই ম্যাচকে সামনে রেখে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাজহারউদ্দিন অমি, সাবেক ক্রিকেটার, সাংবাদিক এবং বর্তমানে ধারাভাষ্যের দায়িত্ব পালন করছেন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। অমি, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে পাকিস্তানকে আপনি পিছিয়ে রাখছেন, কিন্তু পাকিস্তান না থাকলে আবার টুর্নামেন্টের আকর্ষণ থাকবে না, সেটাও আপনি মনে করেন। আমি যদি আপনাকে বলি যে বিরাট কোহলির এবং বাবর আজম দুজনকেই দুই দলের একদম তারকা স্টার বলা যায়, কিন্তু কোহলি একটু ফর্মের ঘাটতিতে আছেন কিনা, আবার বাবর আজমের ক্ষেত্রেও স্লো স্টার্টের কথা আমরা বারবারই বলছি। সুতরাং দুই তারকার কেউ কি আজকে জ্বলে উঠতে পারবেন, আপনার কি মনে হয়? মানে প্রেডিকশন এনি ডে দুইটা প্লেয়ার এনি ডেতে দাঁড়াতে পারে। বিরাট কোহলির একটা স্ট্যাট হচ্ছে যে 15 রান বাকি তার 14,000 রান পুরো করতে। সচিন, সাঙ্গার পরে বিরাট কোহলি। এখন বিরাটের সাথে যদি আপনি বাবরের কম্পেয়ার করেন, বাবার আশেপাশেও নাই, টু বি ভেরি অনেস্ট নাই। বাট বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, আপনি তাকে কখনো রুল আউট করতে পারবেন না। অনেকে বলছে লেগ স্পিন নিয়ে সমস্যা হচ্ছে, অ্যাওয়ে গোয়িং বল নিয়ে তার প্রবলেম হচ্ছে, বাট বিরাট কোহলি এতগুলো রান করে আসার পর যদি কেউ তার এই স্পিন নিয়ে কথা বলে বা বাজে সময় নিয়ে কথা বলে, ইনজাস্টিস হবে তার জন্য। বাট বাবর আজম একটু প্রেশারে থাকবে, এটা আমার ফিল হচ্ছে যে লাস্ট কয়েক সময় ধরেই তার ওয়ানডে পারফরমেন্সও খুব আহামরি না। ওয়ানডেতেই ভালো প্লেয়ার, তিনি ওয়ানডের মাধ্যমেই চিনিয়েছেন নিজেকে, বাট স্টিল আমার মনে হয় যে তার ওই ম্যাচ উইনিং রোলটা প্লে করা এখন দরকার, যেটা ইন্ডিয়া টিমে বিরাট কোহলির কাছ থেকে কিন্তু কিছুটা হলেও কমেছে। এখন তাদের অনেকেই এখন শুভমান গিলের মতো প্লেয়ার এসে পড়েছে, দায়িত্ব নিচ্ছে। বাট পাকিস্তানের জন্য বাবর আজমের উপর অনেক চোখ থাকবে, যার কারণে প্রেশারেও তিনি বেশি থাকবেন। বিরাট কোহলি অন দি আদার হ্যান্ড আমার মনে হয় যে খুব রিল্যাক্স থাকবে। অন আ গিভেন ডে বিরাট কোহলির কিন্তু পাকিস্তানের এগেনস্টে রেকর্ড অনেক ভালো, 2টা 50 2টা 100 রয়েছে। সো হি ইজ ইন টেরিফিক, মানে কি বলবো যে এনি ডে হি ক্যান বি ডেভাস্টেটিং। বাবর আজমের জন্য তার হেল্প লাগবে, বাবর আজমের আশেপাশের প্লেয়ারদের ভালো খেলতে হবে, তাহলে তিনি গিয়েও তার পারফরমেন্সটা ইজিলি দিতে পারবে। আর এখানেই কিন্তু প্রবলেমটা পাকিস্তানের। ফাকর আজমের কথা আবারও বলতে হবে, রুলড আউট হয়ে গিয়েছেন। সো শুরুতেই ফ্লারি অফ বাউন্ডারিজ আর সিক্সেস যদি কেউ মারতে চায়, তাকে কেউ যদি হেল্প করতে হয়, সামওয়ান হ্যাজ টু স্টেপ আপ। আর এই ক্ষেত্রে আমি আজকে মনে হচ্ছে উসমান খান খেলতে পারে।
আপনার প্রেডিকশন কি? আমি যদি দুই দলের আমি বিরাট কোহলিকেই আগিয়ে রাখবো। বিরাট কোহলি সামওয়ান মানে এনি ডে আমি তাকে দেখতে চাই যে তিনি রান করবে এবং এনি ডে জ্বলে উঠতে পারেন যে কোনো পিচে, যে কোনো সারফেসে, যে কোনো বোলিং অ্যাটাকে রেখে। মানে সেটা কি ইন্ডিয়া পুরো টিমে, মানে আমি শুধু বিরাট কোহলি বাবরের কম্পেয়ার না, ইন্ডিয়াকে থেকে যদি একজনকে পিক করতে বলি যে আপনি আজকে পারফর্ম করতে পারে, সেও কি বিরাট কোহলি আপনার দৃষ্টিতে? হ্যাঁ, ইউ নেভার নো, বিরাট কোহলি এবং শুভমান গিল। শুভমান গিল। শুভমান গিল কিন্তু লাস্ট 4 ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে, 2টা 50 2টা 100 রয়েছে স্যার। সো তার মতো প্লেয়ার, মানে এত ইয়াং প্লেয়ার এইভাবে বড় স্টেজে নিজেকে মেলে ধরছেন, এইটা বোঝা যায় যে তিনি সামনে গিয়ে আরো অনেক বড় প্লেয়ার হবেন। আর এমনিতে পাকিস্তানের থেকে কাউকে বেছে নিতে বললে? পাকিস্তানের রিজওয়ান হ্যাজ টু প্লে আ বিগ নক। রিজওয়ানকে করতেই হবে, আদারওয়াইজ তাদের মিডল অর্ডারে কিন্তু সেই স্টেবিলিটিটা নাই। যদি রিজওয়ান না ধরতে পারে তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। সালমান আলী আগা রান করছেন, দ্রুত রান করছেন, কিন্তু বড় ইনিংস আমরা টুর্নামেন্টের প্যাটার্নটা দেখলাম রাজীব ভাই, একজনকে বড় 100 করতে হচ্ছে, সাথে আরেকজনকে 70-80 করতে হচ্ছে কিন্তু। সো ওই রোলটা রিজওয়ানকে প্লে করতে হবে একটা বড় 100-এর। আর যদি বাবর আজম খেলে ফেলে দেন ইটস পাকিস্তানস ডে। কালকেও আমরা দেখছিলাম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া 4 উইকেট পড়ে যাওয়ার পরে তারা যেভাবে আসলে অ্যাঙ্কর রোল প্লে করেছেন, এই জস ইংলিশ তিনি টেনে নিয়ে গিয়েছেন দলকে। ওই একজনকে এই টুর্নামেন্টের সিচুয়েশনটা এমন, ওই আগেরকার সময়ের 50 ওভারই কিন্তু আবার ব্যাক করছে, আপনি খেয়াল করে দেখেন। মাঝে টি20টা এত বেশি খেলার পরে আমরা ভাবছিলাম যে এখন 400 রান মনে হয় একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে ওয়ানডেতে, বাট 320 প্লাস এনি গিভেন ডে খেলা জমার চান্স বেশি থাকবে। আচ্ছা, আর আজকের ম্যাচের প্রেডিকশন, ইন্ডিভিজুয়াল প্রেডিকশন তো শুনলাম, ম্যাচের ইন্ডিয়াকে আমি এগিয়ে রাখবো ইন টার্মস অফ তাদের কম্বিনেশন, তাদের ব্যালেন্স, তাদের ফর্ম, তাদের কন্ডিশন, সবকিছু মিলিয়ে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখছি, বাট আমি চাবো পাকিস্তান টুর্নামেন্টের স্বার্থে টুর্নামেন্টটা যাতে জমে ওঠে। আমরা বাংলাদেশ নিয়ে কোনো কথাই বললাম না, ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপেই বাংলাদেশের কোনো চান্স কি দেখেন আপনি বাকি দুই ম্যাচে? আমরা দেখেন বাংলাদেশের ক্ষেত্রে কি আমরা একটু আবেগে গিয়ে বলি যে ইপস অ্যান্ড বার্ডস, যদি ও হারে ও জিতে তাহলে যদি এটা হয়, বাট যদি আপনি একটা বড় টুর্নামেন্টে গিয়ে নিজের ইমপ্রেশন মেক করতে চান, আপনাকে বলতে হবে আমি 3 ম্যাচের 3টাই জিতবো। আমরা বলি ও হারলে ও জিতলে এটা হলে ওটা হবে, তাহলে যদি বাংলাদেশ চলে যেতে পারে, এভাবে হলে আমরা বেশি দূরে তো স্বপ্নই দেখলাম না রাজীব ভাই, আমাদেরকে তো বড় স্বপ্ন দেখতে হবে। এখন বলতে হবে আমরা শেষ 2টা ম্যাচের 2টাই জিতবো, 2টা জিতে আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবো। কে জিততেছে কে হারতেছে আমি জানি না, এটা হবে গিয়ে আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত, মানে সেই আত্মবিশ্বাস কিংবা সেই কনফিডেন্সটা দেখানো উচিত। ধন্যবাদ আপনাকে আমি আমাদের স্টুডিওতে আসার জন্য, আবারও কথা হবে নিশ্চয়ই। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচ অপেক্ষা করছে, ভারত পাকিস্তানের, বাংলাদেশের ম্যাচ কালকে নিউজিল্যান্ডের সঙ্গে। এই দুটো ম্যাচই কিন্তু এই গ্রুপের আসলে গতিপথটা অনেকটাই বলে দেবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।